আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে এমন একজনকে সাথে নিয়েছি যে কিনা ইউনূস সরকারের মিতে, অর্থাৎ তার নামও ইউনূস। সে হচ্ছে আমাদের ইউনূস ভাই ওরফে ইউনূস চেয়ারম্যান। তো সেই ক্ষেত্রে আমি আসলে তার কাছে জিজ্ঞাসা করব, সে দীর্ঘ 12 বছরেরও অধিক সময় মালয়েশিয়াতে কাটিয়েছে। সে যে পানিপথে বিদেশ ভ্রমণ করে জীবনের ঝুঁকি নিয়ে, অর্থ কষ্টর একটা লাগাম টেনে ধরে। যখন তার বেড়ায় বেঁধে যায়, অর্থাৎ তার আর কোনো উপায় থাকে না, তখন জীবনের ঝুঁকি নিয়ে মালয়েশিয়ায় প্রবেশ করে এবং তার জীবনের যে পথ চলাটা, বা এই যে ইউনূস সরকার যে পাসপোর্ট থেকে ভেরিফিকেশন উঠিয়ে দিয়েছে, জনভোগান্তি কত লাংশে কমে গেছে, সেই সব বিষয় নিয়ে আলোচনা করব এবং তার যাতায়াতের বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের সাথেই থাকুন। তো ইউনূস ভাই, কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি বাংলাদেশ থেকে যখন নদীপথে মালয়েশিয়ায় যাই, এখন আমার কাছে পাসপোর্ট ছিল না। ওখানে পাসপোর্ট অ্যাপ্লাই করি, যার মাধ্যমে কিন্তু খুবই পাসপোর্টই আমি না, সমস্ত প্রবাসী সমস্ত দেশে পাসপোর্টের আবেদনের যে খেসারত, যে কাজকর্ম বাদে যাতায়াত বা অর্থকরী দণ্ড, এই প্রসঙ্গে সমস্ত লোকই এখন পর্যন্ত তারা ভোগ করতেছে। যে ইদানিং যত সরকার ছিল, সমস্ত সরকারের অধীনেই এই পাসপোর্ট ভোগান্তি, জালিয়াতি, অফিসে গেলে কোনো খোঁজখবর পাওয়া যায় না, পাসপোর্ট হয় না, নানান ভোগান্তি। যে 1000 কিলোমিটার দূরে যাইয়ে পাসপোর্টের জন্য 2 দিন রাত জেগে গেলাম, কিন্তু যাই দেখে পাসপোর্টের কোনো খোঁজখবর হয়নি। 6 মাস 1 বছর, আমি 2-3 বছর ভোগান্তি হয়েছে। 2-3 বছরের ভিতরে পুলিশ আমাদের এনতে বাড়িতে এসে ভেরিফিকেশন করে গেছে এবং আরও অন্য অন্য চা নাস্তাও খাইয়ে গেছে, কিন্তু আমার ভেরিফিকেশনের কোনো উত্তর দেয় না। এই জন্যে আমি প্রকৃতভাবে খুবই ভোগান্তির শিকার হয়েছি। এখন এই সরকার, এই গভর্নমেন্ট যে জনগণের উদ্দেশ্যে যে পুলিশ ভেরিফিকেশন উঠোন আছে, সবার জন্যই খুবই ভালো জিনিস। যার আইডি কার্ড আছে, নিবন্ধন আছে, তার তো ভেরিফিকেশন লাগে না। এটা গভর্নমেন্ট, আগের গভর্নমেন্টও যদি উঠে নিত খুব ভালো হতো। এখন নতুন গভর্নমেন্ট যেভাবে এই ভেরিফিকেশন উঠোন আছে, জনগণের ভোগান্তি অনেক অনেক দূর হয়েছে। আমি যেমন 2 বছর ধরে ভোগান্তি, প্রায় বাংলা 50,000 টাকার উপরে আমার ক্ষয়ক্ষতি হয়েছে, তা আমি বুঝতেছি। প্রকৃত সমস্ত লোকই এইভাবে ভোগান্তির, যারা বিদেশে রয়েছে তারা বেশি ভোগান্তি। আপনি সাবেক প্রবাসী হিসাবে আপনি প্রবাসীদের কি বলতে চাচ্ছেন, যে ইউনূস সরকার প্রবাসীদের জন্য কেমন কাজ করছে? আসলে আপনার কাছে কেমন মনে হচ্ছে? বাংলাদেশ গরিব রাষ্ট্র, 1,20,00,000 বেশি প্রবাসী আছে, তা আমার জানা মতে বা খবর নিউজে পাওয়া যায়। সেই সাথে বাংলাদেশ সমস্ত যে দল মত নির্বিশেষে সমস্ত লোকই এই সরকারের ধন্যবাদ জানাইছে এবং এই সরকারের কার্যকলাপে আমি খুশি এবং প্রবাসীরা অনেক অনেক খুশি। তারা প্রবাসীরা অধিকাংশ লোকই কাজকাম করে আর নিউজের পর থাকে। এখন এই নিউজে সমস্ত জায়গাতেই খবর পাওয়া যায় যে এই সরকারের যে সংস্কার, এই সরকারের যে আইন শৃঙ্খলা, সমস্ত দিকতেই প্রবাসীরা একমত পোষণ করেছে। তো অনেকে তো আসলে সংস্করণ চাচ্ছে না। আপনারা প্রবাসী হিসাবে কি সংস্করণ চাচ্ছেন কিনা? প্রবাসী হিসেবে সংস্কার সমস্ত কিছুই আমরা চাই। দেখে আইন শৃঙ্খলা ভালো, সমস্ত জায়গায় পোস্ট অফিস থেকে সচিবালয় পর্যন্ত আমরা সংস্কার চাই। এই সংস্কার হলে আমার মতো সাধারণ লোক, প্রবাসী, সমস্ত জায়গায় কোনো অন্যায় অবিচার কোনো কিছুই থাকবে না। সমস্ত কিছু শিক্ষিত লোক আসবে রাজনীতির মাঠে, সমস্ত জায়গায় ভালো ভালো লোক দেখা যাবে। এখন তো রাজনীতি যারা আছে তারা গ্রাম্য ব্যাপার স্যাপার, তারা অশিক্ষিত, বাপ দাদা করিয়ে গেছে, সেই কায়দায় চাল দাবি দেয়, সেই কায়দায় তারা চলে আসতেছে। আমরা সংস্কার চাই, আইন পরিবর্তন হোক, দেশের লোক ভালো থাক, এই আশাবাদ ব্যক্ত করি। ধরেন বাংলাদেশটাকে একটা সাগরের সাথে তুলনা করি, নদীর সাথে তুলনা করব না, কারণ হচ্ছে নদী ওটা অল্প পরিসরের একটা বিষয়, যেহেতু সাগরের সাথেই তুলনা করব।
তো এই যে সাগর, এই সাগরে যদি সাগরটি পার হতে হয় তাহলে তো বিশাল বড় নৌকা লাগবে। আর সেই নৌকা তে যদি বিএনপি জামাত সহ দেশের যে অন্যান্য সংগঠনগুলো আছে, এই সংগঠনগুলো যখন উঠে দেশের সংস্কার করবে, তো তার জন্য তো আগে ওই নৌকাটা ঠিক করতে হবে। নৌকাটা যদি ফুটো হয় তাহলে কি এই বিশাল সাগরের পথ পাড়ি দিতে পারবে কিনা? এখন জনগণ, বাংলাদেশের জনগণ মুখী পরিবর্তন চাই, কাজে পরিবর্তন এরা বিশ্বাসী না। যে বাংলাদেশ যে অবস্থায় 53 বছর আছে আমরা দেখে আসতেছি, সেই অবস্থায় খুবই যারাই ক্ষমতায় আসে তারাই লুটপাট করে বিদেশে অর্থ করে পাচার করে। এখানে পরিবর্তন দেখতে গেলে সিঙ্গাপুর, মালয়েশিয়া, পাকিস্তান এসব রাষ্ট্রেই, যেমন ইমরান খান কোথা থেকে কোথায় চলে আসে, আনোয়ার ইব্রাহিম কোথা থেকে কোথায় চলে আসে। আমরা সমস্ত লোকই পরিবর্তন চাচ্ছি, কিন্তু পরিবর্তন কাজে দেখাতে হবে, মুখে না। তো দেশের উন্নয়ন হবে, ভালো লোক নেতৃত্বে আসবে, অনেক অনেক নতুন আইন সংশোধন হচ্ছে। আশা করি যে এই আইন সংশোধনের মাধ্যমে, সংস্কারের মাধ্যমে নতুন নতুন ভালো মানুষ নেতৃত্বে আসবে, আমি আশা করি। আচ্ছা, এই যে আইন পাশ হবে বলে আমার সাধারণ নাগরিক হিসেবে আমি দাবি করি সরকারের কাছে। আচ্ছা, আমি একটু অন্য প্রসঙ্গে আসবো, যেহেতু আমি ভিডিওর প্রথমেই বলেছি যে আসলে আপনার জীবন যাত্রাটা আসলে কেমন ছিল, বা আপনি প্রথমে যখন ইসে যান, অর্থাৎ নৌকায় করে চলে যান, অর্থাৎ ট্রলারে করে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেন, তো সেই বিষয়টা একটু যদি সংক্ষিপ্ত আকারে বলতেন, আসলে কিভাবে আপনি চলে গিয়েছিলেন। দেখেন, যে গভর্নমেন্টে আসুক সেই গভর্নমেন্টের অধীনে আমরা থাকি, কিন্তু যে বৈদেশিক প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কন, প্রবাসী মন্ত্রণালয় কন, সব মন্ত্রণালয় আছি, কিন্তু কাজে কর্মে কোনো বিশ্বাসী না। আমার নেপালের জনগণ 1,30,000 টাকা হলেই ওরা মালয়েশিয়া যেতে পারে, ইন্ডিয়া 1,20,000 টাকা হলেই ইন্ডিয়ার টাকায় ঢুকতে পারে, কিন্তু আমাদের বাংলাদেশে যদি আমার মতো লোক জাতি চাই ট্যুরিস্ট ভিসায়, তাও 5 লক্ষ টাকা লাগবে। এই লোকে আমাদের দেশের জনগণ এম্বাসির অবস্থা। তো আমরা যে যাই ওখানে যাই ইনকাম করতে হবে, আবার ভিসা লাগাতে হবে, প্রায় 8-9 লক্ষ টাকা প্রতিটা লোকের লেগে যায়। এই জন্যই রোহিঙ্গা প্রসঙ্গ আসে, সেই রোহিঙ্গা প্রসঙ্গেই নৌকায় বহুত লোক যাচ্ছিল, সেই প্রসঙ্গে আমি সেই জীবন বাজি রেখে, আল্লাহ রহমত ছিল, মানুষের দোয়া ছিল, সেই কায়দায় আমি থাইল্যান্ডে, মালয়েশিয়া গেছিলাম। তো সবার দোয়া ছিল, কাজ করে এখন অসুস্থ অবস্থায়, সেই জন্য দেশে চলে আসে। এই বিশাল সাগর পাড়ি দিতে কি ভয় করেনি? বিশাল সাগর পাড়ি দিতে গেলে অনেক ভয় করেছে, কত লোক মারা গেছে, কত লোক ফেলা গেছে। তো আমার আল্লাহ রাখিছিল হায়াত, তাই আমি আসি। আপনি যে ট্রলারে গেছিলেন ওই ট্রলারের থেকে কি কেউ কাউকে কি ফেলে দিছিল কিনা এরকম? এখন ফেলে দেওয়ার, আমার সামনে ফেলে দেওয়ার একটা চিন্তা ছিল, তো সেই চিন্তার মাধ্যমে তো কিছু লোকজন নামাজ কালাম পড়তো, তারা একজন বমি করতেছিল। হ্যাঁ, তো বমি করলে যারা বার্মা, মায়ানমার এরা কয় ফেলা দে, তো আমরা ঠেকাইছিলাম তেল পানি এটা ওটা দিয়ে। তো চেষ্টা করেছিলাম, সে একটু সুস্থ হয়েছিল, তার ফেলিছিল না। এটা আমাকে সামনের দেখা, কিন্তু রাত্রি কি হয়েছে না না হয়েছে এটা জানি না। কিন্তু মেলা কতজন ছিলেন ওই ট্রলারে? 400 জন মতন। 400 জন? 400 জন, আরো তো অনেক অনেক হিউজ পরিমাণ বড়। উপরে ছিল, নিচে ছিল। হ্যাঁ, মানে আপনার নিচের তলায় পানির ভিতরে, নিচের তলায় পুরো পানির ভিতর ছিল। নৌকাটা এমনই অবস্থায়, পানি উঠলে তোলা যাবে, পানি উঠলেই তলায় যাবে। হ্যাঁ, ওই যে আপনারা ফেসবুকে দেখেন একই সিস্টেম। ওই এই লোকজন কি পানির ভিতরে ছিল নাকি বাইরেই ছিল আর কি? পানির ভিতরে ট্রলার ছিল, ট্রলারে নৌকা যা তলিডা সেটা পানির ভিতরে ছিল। ধরেন আমি 5 ফুট 6 ইঞ্চি, এই নৌকাটাও এরকম 5-6 ফুট নিচে পানি। একজনের জন্য কতটুকু জায়গা করে রাখতো? যেমন নৌকাটা পানির পার বাইসতেছে 1-2 হাত উপরে, সেই 1-2 হাত উপরে আছে, আর উপর তলা আছে। মানে আমি বলতেছি একজনের জন্য কতটুকু করে জায়গা আর কি? জায়গা একটা ছোট নৌকার ভিতরে জায়গা কোনো নেই, একজনের গাড়ে পার পাও দিয়ে, একজনের বুকের পার, এরকমই শক্তি, যার শক্তি বেশি সে আরামদায়কভাবে ছিল। এই আর কি। কিন্তু আমরা কষ্টই ছিলাম, তারপরেও সেইভাবে লেগে গেছি। আল্লাহ নেছে 14 দিন ছিলাম,
আর খাওয়া দাওয়ার বিষয়টা? হ্যাঁ, থাইল্যান্ডে কক্সবাজারের থেকে মালয়েশিয়া যেতে বেশি টাইম লাগে না, 6-7 দিনে চলে যাওয়া যায়। কিন্তু হুম, ওখানে ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ হ্যাঁ ওখানে লেগে যাতায়াতের বিষয় লোক পড়ে না বলে দেরি হয়। দেখা যাচ্ছে একটা ট্রলারে 400 লোক নিবি, আমি গেছি হুম। 1 তারিখে, আপনার লোক 200 হয়েছে, আরো 200 তো পূর্বী। এই 400 লোকই কি বাংলাদেশের ছিল না অন্য দেশের? বাংলাদেশের ছিল মহিলাপুরি দিয়ে, রোহিঙ্গা ছিল মহিলাপুরি দিয়ে, সব দরিদ্র ঘরের লোকজন। হুম। এইভাবেই গেছে, এইভাবেই তাদের সংসার জীবন। যারা রোহিঙ্গারা তারা ওখানে সেটিং হয়ে আপনাদের গেছে। আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আসলে কেমন ছিল? খাওয়া দাওয়ার ব্যবস্থা একেবারে জঘন্যতম, অবৈধভাবে যাওয়া অবৈধ, যা দিবি তাই খাবি। আচ্ছা আচ্ছা আচ্ছা, নির্যাতন করতো নাকি? নির্যাতন করতো, সঠিকভাবে থাকলে আর নির্যাতন করতো না। তারপরেও বিজাত লোকের সাথে ভালো লোক জড়িত হয়, হ্যাঁ হ্যাঁ। সেই কায়দায় চেঁচামেচি গ্যামজামালি তো মার খায়। আচ্ছা, ভবিষ্যতে যারা এরকম নৌকায় যেতে চায় তাদের ক্ষেত্রে আসলে আপনার কি পরামর্শ? ভবিষ্যতে যারা নৌকায় যেতে যায়, যে কোনো তাদেরকে নিষেধ করতেছেন নাকি না, হচ্ছে তাদেরকে নিষেধ করতেছি যে আপনারা দেশে যে কর্ম কাজ করেন সেই কর্মই করেন, আমার মতো লবি হবেন না। আমি গেছি, আমার সহপাঠীরা সবাই আছে, কেউ কাগজ করে বাড়ি আছে, কেউ আমি কাগজ করতে এমনি অর্থ করি, মানে আসলে পাসপোর্টে ঝামেলার জন্য মেলা টাকা পয়সা ধরা খাইছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই কায়দায় আমি চাই যে আমার দেশের ভাই যারা আছে, ছোটো ভাই বড় ভাই, তারা যেন আর এইভাবে কেউ বিদেশ রিস্ক নিয়ে না যায়। কারণ এটা তো জীবনের অনেক জীবনের ঝুঁকি, বহুত লোক মারা গেছে, আমাদের এলাকার বহুত লোকের লাশ খুঁজে এখনো পাওয়া যায়নি, যাবেও না। তো প্রিয় ভাই, আজকে অনেক কথাই হলো আপনার সাথে। তো আশা করছি দর্শক আপনারা যারা শুনছেন তারা আপনাদের এই মূল্যবান সম্পদ জীবনটি হাতে নিয়ে এরকম রিস্ক নেবেন না। আর প্রবাসী যারা দেখছেন তাদেরকেও বলি, জীবন থাকলে ইনশাল্লাহ আপনি ইনকাম করতে পারবেন। আর কোরআনের ভাষায় যদি বিশ্বাস করেন তাহলে রিজিক এমন একটা জিনিস যে পূর্ব নির্ধারিত, আপনার আসবে ইনশাআল্লাহ। তো ভাই, আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।